আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মূলত আমরা আলোচনা করতেছিলাম ভয়েস নিয়ে, কেমন? তো ভয়েসের আমরা দুইটা পার্ট আলোচনা করছি। আজকে তৃতীয় নাম্বার পার্ট আমরা আলোচনা করব। সো একটু মনোযোগ দিয়ে দেখো, তৃতীয় নাম্বার পার্টে মূলত আমাদের কি কি আছে। একটা হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে দেখব, এরপরে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কগনেট অবজেক্ট, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব অ্যান্ড ইনফিনিটিভ। এই কয়েকটা জিনিস আমরা আজকের ক্লাসে সলভ করার চেষ্টা করব, কেমন? আসো প্রথমত আমরা আলোচনা করি যে আমরা জানি যে সেন্টেন্স প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং। সো একটা আসতেছে কি অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দ্য মিনিং। অ্যাকর্ডিং টু দ্য মিনিং অনুসারে সেন্টেন্সকে আমরা কয়টা ভাগে ভাগ করছি, অর্থাৎ সেন্টেন্সকে আমরা মডার্ন গ্রামার অনুসারে হচ্ছিল 4 প্রকার আর ওল্ড গ্রামার অনুসারে 5 প্রকার। সো এই 4 প্রকারের মধ্যে থেকে কয়টার ভয়েস চেঞ্জ হয়েছে? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ যেটার লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড তারপর একটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে হলো ইম্পারেটিভ, কেমন? ইম্পারেটিভ। আর এর সাথে সাথে আমরা ডাবল অবজেক্টটা গত ক্লাসে দেখছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। এই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে আমরা কয়টা ভাগ করা যায়? মডার্ন গ্রামারের সব ওল্ড গ্রামারের 3 প্রকার আর মডার্ন গ্রামারের হচ্ছে হলো 4 প্রকার। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুসারে। সো অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অনুসারে তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রথমে আসে হচ্ছে হলো সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা জিনিস একটু লক্ষ্য রাখো যে সিম্পল সেন্টেন্স আসলে বলতে কি। সিম্পল সেন্টেন্স বলতে একটা সাবজেক্ট, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা কি থাকে, এবং একটা ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট থাকবে এবং একটা কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকে। একটা সাবজেক্ট থাকে এবং কি থাকে? একটা ফাইনাইট ভার্ব থাকে। সো এর সাথে সাথে আমাদের এখানে ফ্রেজ থাকতে পারে, এর সাথে ফ্রেজ থাকতে পারে। সো ফ্রেজ নিয়ে আমাদের বদার হওয়ার কোনো কারণ নাই। মূলত আমাদের সিম্পল সেন্টেন্সে দেখতে হবে যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে কিনা এবং তার সাথে একটা অবজেক্ট আছে কিনা। ঠিক আছে, তার সাথে কি আছে? একটা অবজেক্ট আছে কিনা। সো আসো একটু প্রথম খেয়াল করি যে আই ডিড দ্য জব, আই ডিড দ্য জব। মূলত এই জায়গায় কিন্তু ডিডটা হচ্ছে কিন্তু আমার ফাইনাইট ভার্ব এবং এটাকে আমরা বলতেছি V2। তাহলে এটার প্যাসিভ কি হবে? দ্য জব, দ্য জব ওয়াজ ডান, দ্য জব ওয়াজ ডান বাই মি, দ্য জব ওয়াজ ডান বাই মি। অর্থাৎ এই জায়গায় কিন্তু এটা কিসে আছে বলো? এইটা কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলছি। ঠিক আছে, এখন তোমাদেরকে যদি আরেকটা এক্সাম্পল দেই, যে আরেকটা এক্সাম্পলের মধ্যে আমি যদি একটু এই সাইডে জায়গা নিয়ে নিই, হ্যাঁ। সো এই সাইডে জায়গা নিয়ে নিলে তোমরা দেখো যে আই স, আই স আ বার্ড, আই স আ বার্ড, ঠিক আছে, ফ্লাই, ফ্লাই ইন দ্য, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। অর্থাৎ আমি এই শকে তুমি যদি প্রশ্ন করো যে আমি কি দেখিতেছিলাম, আমি দেখতেছিলাম যে একটা পাখি, অর্থাৎ একটা পাখি কি করতেছিল? আকাশে উঠতেছিল। সো আমরা জানি ভার্বকে যদি আমরা কখনো হোয়ার, হোয়ার, হোয়েন এবং হাউ দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব, কেমন? তাহলে এইটা তো বাক্যে অ্যাডজান্ট হিসেবে বসছে এই বাড়তি অংশটুকু। তো এইখানে মূলত সাবজেক্ট কয়টা? একটা। ফাইনাইট ভার্ব কয়টা? একটা। অবজেক্ট এই যে এইটা, এই বার্ড। ঠিক আছে, অনেক সময় এইটাকে আমাদের হচ্ছে হলো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলও বলে থাকে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাক্টিভ থেকে প্যাসিভও বলা হয়ে থাকে। এতটুকু মাথায় রাখো। কেন প্রেজেন্ট পার্টিসিপল বললাম? বিকজ এই যে ফ্লাইং, এই ফ্লাইং কিন্তু হচ্ছে হলো আমাদের মূলত হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ মডার্ন গ্রামারে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলেই সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু আগে ওল্ড ফ্যাশনে দুইটা ভাগে ভাগ করা যেত। মেন ভার্বের সাথে, অর্থাৎ মেইন ভার্বের সাথে যদি আমাদের আইএনজি যুক্ত হয় তাহলে সেটা জিরানো হইতো, আবার অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড
অন্যদিকে আমরা সেটাকে পার্টিসিপলও করতে পারতাম, ঠিক আছে। কিন্তু ওল্ড গ্রামারে করলে মডার্ন গ্রামারে চেঞ্জ হয়ে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া মানে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সো এইটার আমরা এখন ভয়েস চেঞ্জ করব কিভাবে? দেখো, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের এই জায়গায় যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। কেমন? এখন এই ফ্লাইং ইন দ্য স্কাই তো আমি এটাকে তো আমি সেন্টেন্সের সাবজেক্ট বানাইতে পারবো না, তাইলে ওইটা ওই জায়গায় রেখে আমি যদি বলি যে এ বার্ড, কি আসবে? এ বার্ড ওয়াজ সিন। এ বার্ড ওয়াজ সিন। এই যে বাকি অংশটুকু আছে, এই বাকি অংশটুকু মাথায় রাখবে ভার্ব থ্রির পরে এবং বাইয়ের পূর্বে। এ বার্ড ওয়াজ সিন ফ্লাইং ইন দ্য স্কাই। এ বার্ড ওয়াজ সিন ফ্লাইং ইন দ্য স্কাই বাই কি? মি। অর্থাৎ এটার অ্যাক্টিভ থেকে কি হয়ে গেছে? অর্থাৎ প্যাসিভ হয়ে গেছে। অর্থাৎ অ্যাক্টিভ মানে কি? সক্রিয়, আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। অর্থাৎ এইটা আমরা মানে একটা পাখি মানে আমার দ্বারা দেখা হয়েছিল, একটা উড়ন্ত পাখি আমার দ্বারা কি হয়েছিল? দেখা হয়েছিল। বাংলা ক্রিয়া শেষে যদি ল, লা আর একটা কি থাকে? লাম থাকে, তাহলে চোখ বন্ধ করে এটাকে আমরা কি বলি? পাস্ট ইনডিফিনিট। সো এমন ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে এর ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এখানে কিন্তু ফাইনাইট ভার্ব একটাই, হ্যাঁ। আর অতিরিক্ত যে ভার্বটা আসছে, এই ভার্বটার সাথে আসলে দুইটা কাজ হয়। হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, নয়তো এইটাকে কি করতে হয়? ভি, ভার্ব প্লাস আইএনজি করতে, অথবা টু প্লাস ভি জিরোতে কনভার্ট করতে হয়। এখন যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভি জিরো, আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে ভার্ব প্লাস কি? আইএনজি। ইটস ভেরি সিম্পল, ক্লিয়ার? সো এখন আসো আমরা যদি একটু কমপ্লেক্স নিয়ে আলোচনা করি, তাহলে এরকম আসলে ঘাবড়ানোর কোনো কারণ নাই। অর্থাৎ বাকি অংশটুকুকে রেখে অবজেক্ট যে অংশটুকু আছে এই অবজেক্টের ভয়েস চেঞ্জ করবে। এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আসো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা কি পাই একটু দেখার চেষ্টা করি। কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমরা জানি যে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। খুবই সিম্পল, সাবঅর্ডিনেটিং কনজাংশন। যারা সাবঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে এখনো জানো না তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে তোমরা অবশ্যই পার্টস অফ স্পিচের সাবঅর্ডিনেটিং কনজাংশনের যে পার্ট 2 এর ক্লাসটা আছে এইটা অবশ্যই দেখে ফেলবে। কেমন? সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, অর্থ বা এটাকে আমরা বলি ক্লজ মার্কার থাকবে, এবং এখানে একাধিক ক্লজ থাকতে পারে। এবং এই একাধিক ক্লজেরই কি ভয়েস চেঞ্জ হয়? দেখো আমি একটু দেখাই যে অনেক ক্ষেত্রে হয় আবার অনেক ক্ষেত্রে হয় না। প্রথম এক্সাম্পলটা আমি যদি বলি তাহলে এরকম আসবে, আই নিড দ্য পেন। আই নিড দ্য পেন, আমার কলমটি দরকার, যেটা কি ছিল? হুইচ ইজ কস্টলি। অর্থাৎ যেটা কি ছিল? দামি ছিল। এখন হুইচ ইজ কস্টলি, এই এতটুকু অংশকে তুমি কিন্তু মানে সেন্টেন্সের সাবজেক্ট বানাইতে পারবে না। কেন? হুইচ ইজ কস্টলি ইজ নিডেড দ্য পেন বাই মি, এটা কোনো অর্থ মানে একদম সুন্দর অর্থ প্রকাশ করে না, মিনিংফুল অর্থ প্রকাশ করে না। তাইলে আমি দেখতে পাচ্ছি নিডের পরে কি আছে? দ্য পেন। এইটা বাক্যে কি হিসাবে কাজ করতেছে? অবজেক্ট হিসেবে কাজ করতেছে। সো অবজেক্ট হিসেবে যদি কাজ করে তাইলে দ্য পেইনটাকে আমরা কি হিসাবে নিব? সাবজেক্ট হিসাবে নিব। এন্ড যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, দ্য পেইন ইজ নিডেড বাই মি, দ্য পেইন ইজ নিডেড বাই মি, হুইচ ইজ কস্টলি। হুইচ ইজ কি? কস্টলি। অর্থাৎ এই যে পেন ইজ নিডেড বাই মি হুইচ ইজ কস্টলি। এখন আমরা জানি যে রিলেটিভ প্রোনাউনের, অর্থাৎ এই যে এখানে যে রিলেটিভ প্রোনাউন আছে, এই রিলেটিভ প্রোনাউনটা কিন্তু সবসময় তার পূর্বে বসতে চায়। তার পূর্বে বসতে চায় অর্থাৎ নাউনের মানে নাউনের পরে বসে। অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে। সো এইটাকে যদি তুমি একটু সুন্দর করে লিখতে চাও, এটা তো ভয়েস চেঞ্জ আমরা করেই ফেলছি, বাট এটাকে আমরা একটু সুন্দর করে লিখতে চাচ্ছি, তাইলে কি করতে হবে? দ্য পেন, দ্য পেন হুইচ ইজ কস্টলি। এই যে হুইচ ইজ কস্টলি বসাই দিলে না, হুইচ ইজ কস্টলি ইজ নিডেড বাই কি আসতেছে? বাই মি। এই যে এখন দেখো এই সেন্টেন্সটা কিন্তু আই দ্য পেন হুইচ ইজ কস্টলি, যেটা অনেক দামি
ইজ নিডেড বাই মি, যেটা আমার দ্বারা কি মানে আমার অনেক প্রয়োজন। অর্থাৎ এই যে বাকি অংশটুকু আছে, এই বাকি অংশটুকুকে কি তুমি কি করলে, এই যে অ্যান্টিসিডেন্টের অর্থাৎ এই অংশটুকু অ্যান্টিসিডেন্টের পরে বসাই দিলে। অ্যান্টিসিডেন্ট কথাটার অর্থ হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন অথবা প্রোনাউন থাকে, যে নাউন অথবা প্রোনাউন থাকে তাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি। তাকে আমরা কি বলি? অ্যান্টিসিডেন্ট বলি। অ্যান্ড অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় পরবর্তী সেন্টেন্সের ভার্ব সিঙ্গুলার, অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় তাহলে পরবর্তী সেন্টেন্সের ভার্বটা কিন্তু প্লুরাল হয়। কেমন? আচ্ছা, এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় এমন টাইপের হলো সেন্টেন্স ব্যবহার করে থাকি, যেমন কমপ্লেক্স সেন্টেন্সে, যেমন উই উই নো উই নো দ্যাট। পূর্বেরটা কিন্তু দেখছি যে একটা ক্লজের কি হয়েছে, ভয়েস চেঞ্জ হয়েছে, কিন্তু পরবর্তীতে আমাদের কিন্তু একটা ক্লজ না, দুইটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজেরই ভয়েস চেঞ্জ হয়ে যেতে পারে। দুইটা ক্লজেরই কি হইতে পারে? ভয়েস চেঞ্জ হয়ে যাইতে পারে। যেমন উই নো, আমরা জানি, কি জানি? উই নো দ্যাট কলাম্বাস 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 discovered America. Columbus discovered America. So we know that. ঠিক আছে? এই যে দেখো, we know এতটুকু একটা অংশ, কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা এতটুকু একটা অংশ, মাঝখানে আমি দ্যাট যুক্ত ক্লজ রাখছি। কি রাখছি? দ্যাট যুক্ত ক্লজ। এখন এইটাকে আমরা একটু যদি মাথায় রাখবা, যখন কোনো সেন্টেন্সের মধ্যে তুমি অবজেক্ট দেখতে পাচ্ছ না, তখন অবজেক্ট হিসেবে ইট নিয়ে আসতে হয়। কি নিয়ে আসতে হয়? ইট। আবার ভার্ব কি নিয়ে আসবা? ইজ। যেহেতু ইট সিঙ্গুলার, তার জন্য ভার্ব কি নিয়ে আসছে? সিঙ্গুলার, কারণ এখানে নো আছে। নো এর জন্য আমরা ভার্বটা কি নিয়ে আসছি? ইজ। যদি আমাদের এখানে উই নিউ দ্যাট কথাটা বলা থাকতো, তাহলে এটাকে আমরা ইট ওয়াজ করতাম। কি করতাম? ইট ওয়াজ। কারণ আমার মূল ক্লজের ভার্বটা কোথায় আছে? পাস্টে আছে। এর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হইতো? ওয়াজ ব্যবহার করতে হইতো। ক্লিয়ার? আচ্ছা, এখন ওয়াজ ব্যবহার করি নাই, বিকজ ইজ ব্যবহার করছি কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। সো ইট ইজ নোন, ইট ইজ নোন টু। এই টু কিন্তু প্রিপোজিশনাল টু, আর আমরা জানি প্রিপোজিশনের পরে সাবজেক্টের সবসময় কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম আসে। ইট ইজ নোন টু আস, দ্যাটই থাকবে, এবং কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা। সো কলাম্বাস ডিসকভার্ড আমেরিকা, এইটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে কলাম্বাস, আমি যদি ডিসকভার্ডকে প্রশ্ন করি, আচ্ছা কি আবিষ্কার করছিল? হ্যাঁ, মানে আমি ডিসকভার্ড এবং ইনভেন্টের মধ্যে একটা পার্থক্য আছে। ডিসকভার্ড মানে হচ্ছে যেটা আগেই ছিল, জাস্ট খুঁজে বের করা হয়েছে, সেটা ডিসকভার্ড। আর ইনভেন্ট মানে হচ্ছে কিছু ছিল না, কিন্তু সেটাকে আমরা কি করছি, অর্থাৎ সেটাকে আমরা আবিষ্কার করছি, সেটাকে আমরা নতুন করে নিয়ে আসছি। যেমন আলেকজান্ডার গ্রাহাম বেল অথবা হলো টমাস আলভা এডিসন ইনভেন্টেড দ্য লাইট। অর্থাৎ টমাস আলভা এডিসন লাইট কি করছিল? আবিষ্কার করছিল, ইনভেন্ট করছে। আর কলাম্বাস আমেরিকাটাকে আবিষ্কার করছে। সো আবিষ্কার করার ক্ষেত্রে দেখো, ইট ইজ নোন টু আস দ্যাট আমেরিকা ওয়াজ। কেন? কারণ ডিসকভারটা পাস্টে আছে, তাহলে আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলাম্বাস। এখন সবচেয়ে মজার বিষয়, যখন প্রপার নাউন শুরু হয়, তখন ফার্স্ট লেটারটা, প্রপার নাউনের ফার্স্ট লেটারটা কি হয়? ক্যাপিটাল কেস। কি হবে? ক্যাপিটাল কেসে হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো? আবার আরেকটা এক্সাম্পল খেয়াল করো, যেমন উই নো, আমরা জানি, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। একটা মজার বিষয় দেখো, এই যে দ্যাটের পূর্বের অংশটুকুর কিন্তু ভয়েস চেঞ্জ হবে। কেন ভয়েস চেঞ্জ হবে? কারণ আমরা এখানে ইট নিতে পারবো। ইট ইজ নোন টু আস দ্যাট এই যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের যে চারিদিকে ঘুরে, এইটা কিন্তু আর তুমি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে না, কারণ এই জায়গায় কিন্তু অবজেক্ট নাই। কি নাই? অবজেক্ট নাই।
এখন তুমি বলো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, কি ঘুরে? দ্য সান ঘুরে। তাহলে দ্য সানকে তুমি যদি নিয়ে আসো তাহলে কিন্তু এটা মিনিংফুল, অর্থাৎ মানে অ্যাকচুয়াল মিনিং প্রকাশ করতেছে না। তখন আমাদেরকে কিন্তু এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় না, তখন আমাদেরকে এটা কিভাবে রাখতে হবে, অর্থাৎ এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হয়। সো উই নো দ্যাট দ্য আর্থ, উই নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড রাউন্ড দ্য সান। কেন এইভাবে রাখলাম? সবচেয়ে বড় ব্যাপার এইটা হচ্ছে মানে হচ্ছে হলো অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা সাইন্টিফিক ট্রুথের ক্ষেত্রে আমরা এইটাকে কি করি? প্রেজেন্ট ইনডিফিনিটে রাখি। অর্থাৎ এই নোয়ের জায়গায় যদি নিও থাকতো, আমরা জানতাম যে, তাহলে ইট ওয়াজ কি করতাম? ইট ওয়াজ নোন টু আস। এবং নোয়ের পরে প্রিপোজিশন সবসময় বাই না বসে নোয়ের পরে প্রিপোজিশন কি বসে? মাথায় রাখতে হবে, নোয়ের পরে প্রিপোজিশন মাস্ট, এটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, নো, নোয়ের পরে কি বসে? প্রিপোজিশন টু বসে। ঠিক আছে? সো আমরা এই বিষয়ে ক্লাস দেখতে পাবো যে কোনগুলোর পরে আসলে প্রিপোজিশন কি আসে। ঠিক আছে? যেমন অ্যাংরির পরে উইথ অথবা অ্যাট, এগ্রির পরে উইথ অথবা অ্যাট অথবা অন, এই জিনিসগুলো আসে। সো একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ করতে হবে। ঠিক আছে? তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের আমরা কি দেখে ফেললাম? অর্থাৎ ভয়েস চেঞ্জ দেখে ফেললাম। সো সিম্পল দেখছি, কমপ্লেক্স দেখছি। এর পরেরটা আমরা যদি দেখি যে কম্পাউন্ড সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ দেখতে চাই। কেমন? কম্পাউন্ড সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি? যেমন আই উইল, আই উইল গিভ, আই উইল গিভ হিম সাম মানি, I will give him some money and he will give, he will give me some pence. সবচেয়ে মজার বিষয় দেখো, মানি আনকাউন্টেবল নাউন এবং সাম, তারপরে হচ্ছে হলো আলট, লটস, এগুলোর পরে অর্থাৎ সাম, ঠিক আছে, আলট, আলট অথবা লটস, এগুলোর পরে কাউন্টেবল নাউনও বসতে পারে, কাউন্টেবল নাউনও বসতে পারে। অন দ্য আদার হ্যান্ড আনকাউন্টেবল নাউনও কি করতে পারে? আনকাউন্টেবল নাউনও বসতে পারে। সো এখন দেখো যে আমরা যখন বলতেছি সাম, আলট, লটস, তো সাম যেহেতু আছে যার কারণে মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, এর পূর্বে আমরা সামও ব্যবহার করতে পারি, এবং পেন্স যেহেতু কাউন্টেবল নাউন তার পূর্বে আমরা কি ব্যবহার করছি? সাম ব্যবহার করছি। এখন আই উইল গিভ হিম সাম মানি, তাইলে এইখানে আমরা হিটাকে এবং সাম মানিটাকে দুইটাকে আমরা অবজেক্ট হিসেবে গ্রহণ করতে পারি। তবে আমি ইনডিরেক্ট অবজেক্টটাকে কি করে নিচ্ছি? অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ধরে নিলাম। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি ধরে নিই, তাহলে হি উইল বি, হি উইল বি গিভেন, হি উইল বি গিভেন some money, he will given some money by কি আছে? মি। এন্ড, এবার এন্ড যুক্ত ক্লজের এখানেও যেহেতু সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে এবং বাকি অংশে অবজেক্ট দেখতে পাচ্ছি, তাহলে এটাও আমরা কি করে নিব? তাহলে এটার হচ্ছে হলো অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো। এন্ড আই উইল, আই উইল বি গিভেন, আই উইল বি গিভেন সাম, I will given some pens by কি? and he will, তাহলে হচ্ছে হলো I will given some pens by him। এই যে দেখো, অর্থাৎ and এর পূর্বে যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজ আছে এবং and এর পরে যেহেতু একটা প্রিন্সিপাল ক্লজ আছে, তাই আমরা এই জায়গায় কি করলাম? দুইটারই হচ্ছে হলো কি করে ফেলতে পারছি? অর্থাৎ আমরা ভয়েস চেঞ্জ করে ফেলতে পারছি। ঠিক আছে? তার অন্যতম কারণ হচ্ছে দুই পাশে আমার কি আছে? অবজেক্ট আছে। এই অবজেক্ট আছে জন্যই আমরা দুই পাশে কি করতে পারছি? ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এই দুই পাশে আমরা কি করতে পারছি? ভয়েস চেঞ্জ করতে পারছি। ভেরি সিম্পল, ক্লিয়ার? আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সটা তাহলে বুঝতে পারছো আশা করা যায়। এখন এইটা নিয়ে প্র্যাকটিস করতে থাকবা, কমেন্ট সেকশনে যথাযথ চেষ্টা করব তোমাদের জন্য প্র্যাকটিস দিয়ে দেওয়ার জন্য, কেমন? তাহলে আমরা সিম্পল সেন্টেন্স দেখতে পাইলাম, কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পাইছি, কম্পাউন্ড সেন্টেন্স দেখতে পাইছি। এবার আসো কগনেট অবজেক্ট। মূলত ভার্বে কিন্তু পার্টস অফ স্পিচের ক্লাস যদি তোমরা দেখে থাকো, তাহলে ভার্বে কিন্তু আমরা কগনেট অবজেক্ট ব্যবহার করছি। কেমন? কগনেট অবজেক্টটা কি? কগনেট অবজেক্টটা হচ্ছে যে ভার্বের
একই রকমের যে ভার্ব একই রকমের অবজেক্ট গ্রহণ করে, যেমন উই স্লিপড, উই উই স্লিপড আ সাউন্ড, উই স্লিপড আ সাউন্ড স্লিপ। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা বলতে পারি হি ফাউট, হি ফাউট ফাউট আ গুড ফাইট। ঠিক আছে, ফাইট অর্থাৎ সে খুব ভালো একটা মারামারি করেছে, আর সে খুব সেই ঘুম একটা ঘুমিয়েছে। তো এই সাউন্ড অবজেক্ট আমি যদি স্লিপ বলি আসলে কি করছিল, তাহলে এ সাউন্ড স্লিপ, এ সাউন্ড স্লিপ, আ সাউন্ড স্লিপ। মূলত স্লিপ কিন্তু এই জায়গায় কিন্তু অবশ্যই এটা কিন্তু অবজেক্ট এবং টোটালটাই অবজেক্ট, এবং আর্টিকেল তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজিক্যাল টু কি তৈরি করে, নাউন ফ্রেজ। তাহলে আ সাউন্ড স্লিপ ওয়াজ কি আসবে, স্লিপড বাই আস। আবার এখানে এটাকে দেখো, সে কি করেছিল, একটা ভালো মারামারি করছিল, তাই না? এ ফাউট, হি আ গুড ফাউট, আ গুড ফাউট, ফাউট ওয়াজ আ গুড ফাইট, সরি এখানে কি আসবে, আ গুড ফাইট ওয়াজ ফাউট, ফাউট বাই কি আছে, হিম। হ্যাঁ, সো দেখতে পাচ্ছ, সো হি, আবার দেখো হি র্যান আ রেস, ঠিক আছে, এই রানটা রেসে পরিণত হয়েছে। সো তাহলে এটা কি হবে, আ রেস ওয়াজ, আ রেস ওয়াজ রান, আমরা জানি রান রেন রান, ঠিক আছে, আর রেস ওয়াজ রান বাই হিম। তাহলে দেখো এই টোটালটা হলো আমার অবজেক্ট হিসেবে কাজ করতেছে, মূলত নাউন ফ্রেজ, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তারপরে আমরা ভার্ব নিছি যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে, বাই বসে সাবজেক্টের কোন ফর্ম বসছে, অবজেক্টিভ ফর্ম বসছে, অর্থাৎ এইটাকে আমরা বলে থাকি কগনেট। মূলত এইগুলো হচ্ছে কগনেট ভার্ব, হ্যাঁ, আর এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার কি, কগনেট অবজেক্ট। এগুলো হচ্ছে আমার কি, বাক্যে কগনেট অবজেক্ট, অর্থাৎ যেই ভার্ব একই রকমের কি করে, অবজেক্ট গ্রহণ করে, সেটাকে আমরা বলি কগনেট অবজেক্ট। ঠিক আছে, সো অনেক সময় আমাদের সেন্টেন্সে কগনেট অবজেক্ট তাহলে এতটুকু ক্লিয়ার। তোমাদেরকে একটু এর মাঝে একটা ছোট্ট একটা মানে মানে ভয়েস চেঞ্জ সম্পর্কে একটু তোমাদেরকে অবগত করে রাখি। সেটা হচ্ছে যে অনেক সময় এমন থাকতে পারে যে পিপল সে দিয়ে আছে, কি দিয়ে আছে, পিপল সে, বলতেছে পিপল সে, অর্থাৎ মানুষ বলে দ্যাট, যে পিপল সে দ্যাট লায়ন, লায়ন ইজ দ্য বেস্ট, লায়ন ইজ দ্য বেস্ট কিং। হ্যাঁ, এই জায়গায় দেখো কিন্তু কোনো অবজেক্ট নাই, এবং পিপল সে দিয়ে থাকলে তখন তোমার উচিত হবে ইট ইজ সেইড, ইট ইজ সেইড কথাটা বলা। এখন লায়ন ইজ দ্য বেস্ট কিং, এটা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করার পেছনে রিজন হচ্ছে এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ সিংহকেই মূলত বনের রাজা হিসেবে বলা হয়ে থাকে। সো এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, যা আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ যেটাই লায়ন সেটাই কিন্তু হচ্ছে দ্য বেস্ট কিং, যেটাই লায়ন সেটাই কিন্তু দ্য বেস্ট কিং। সো এইখানে এই যে এখানে যে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, এই না দেখতে পারার কারণে আমাদেরকে কি নিয়ে আসতে হয়, ইট নিয়ে আসতে হয়। ইট ইজ সেইড বাই দ্য পিপল, এই কথাটার আর দরকার হয় না, দ্যাট, যে লায়ন ইজ দ্য বেস্ট, লায়ন ইজ দ্য বেস্ট কিং, দ্যাটস ইট। এই জিনিসটা তোমরা একটু মাথায় রেখো, কেমন? সো যে এরকম ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি যে লায়ন ইজ দ্য বেস্ট কিং, এরকম সময় আমরা ইট ইজ এর ব্যবহার করে থাকি। ক্লিয়ার? যেহেতু সে আছে তাই ইজ নিছি, যদি পিপল সেড থাকতো তাহলে ইট ওয়াজ সেইড হইতো, ইজের জায়গায় ওয়াজ হইতো। সো এইটাকে আমরা মূলত বলতেছি যে পিপল সে দিয়ে থাকলে আমাদেরকে এই জিনিসটা ফলো করতে হয়। দেখো এরপরে আমরা কগনেটটা দেখছি না, কগনেটের পরে আমরা যেই জিনিসটাকে দেখতে পাবো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। এই রিফ্লেক্সিভ কোনগুলো? সাধারণত আমরা জানি যে সেলফ যুক্ত ওয়ার্ডগুলাই হলো রিফ্লেক্সিভ, যেমন মাই সেলফ, তারপরে ইয়োর সেলফ অথবা ইয়োর সেলফস, অথবা বা হিম সেলফ,
হার সেলফ, দেম সেলফস, তারপরে আওয়ার সেলফস। মাথায় রেখো কোনো ওয়ার্ডের শেষে যদি ইএলএফ থাকে সেটাকে ভিইএস দ্বারা কি করতে হয়, প্লুরাল করতে হয়। ভিএস দ্বারা সেটাকে কি করতে হবে, প্লুরাল করতে হবে। যেমন আই বা হি, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড কি, হিমসেলফ। এমন সেন্টেন্সের মানে এমন সেন্টেন্স থাকলে ভয়েস চেঞ্জ করার সিস্টেমটা কি, ভয়েস চেঞ্জ করার সিস্টেমটা হচ্ছে যে কোনো কিছু চেঞ্জ আসবে না, অর্থাৎ অবজেক্টটাকে এখন আর সাবজেক্ট করার প্রয়োজন নাই। হি ওয়াজ কিল্ড, হি ওয়াজ কিল্ড বাই কি, হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। যেমন হি ডিড দ্য জব হিমসেলফ, হি ডিড দ্য জব হিমসেলফ। তাইলে দেখো এটা কি হবে, হি ওয়াজ ডান, হি ওয়াজ ডান দ্য জব, হি ওয়াজ ডান দ্য জব বাই কি, হিমসেলফ। অর্থাৎ এইভাবে আমাদের এগুলা কি করতে হয়, ঠিক আছে, ভয়েস চেঞ্জ করতে হয়। যেমন দে ডিড দ্য ওয়ার্ক দেমসেলফ, তাহলে দে ডিড দ্য ওয়ার্ক দেমসেলফ। দেখো দে ডিড দ্য ওয়ার্ক, দে ডিড দ্য ওয়ার্ক দেম সেলফস, তারা নিজেরাই নিজেদের মতো কাজটা করেছিল। তাহলে এমন ক্ষেত্রে আমরা কি করব, সো দে ওয়্যার, এই যে দে আছে যেহেতু, দে এর জন্য আমাদের ভার্ব কি নিতে হবে, ওয়্যার। দে ওয়্যার ডান দ্য ওয়ার্ক, দে ওয়্যার ডান দ্য ওয়ার্ক বাই দেম সেলফস। অর্থাৎ এরকম ক্ষেত্রে আমাদের একদম সোজা জাস্ট খালি বাই বসাবা, অর্থাৎ এখানে সাবজেক্ট সাবজেক্টের মতোই থাকবে, ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে আসবে, ভিটা 3 হবে, এরপরে বাকি মানে অবজেক্ট বসবে, বাই বসে যেই সেলফযুক্ত অংশটুকু আছে এইটুকু আমরা কি করে দিব, এইটুকু আমরা ব্যবহার করে দিব। বাস, রিফ্লেক্সিভ সেন্টেন্সের ভয়েস একদম কি পরিষ্কার, এইটা নিয়ে আর কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা, এইটা নিয়ে আর কোনো কথা নাই। সো এই দিক সেন্টেন্সে একদম ক্লিয়ার। সো এখন আসো, যদি আমরা রিফ্লেক্সিভটাকে তো চিনতে পারছি, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ, এফ এ সি টি আই টি আই ভি ই, ফ্যাক্টেটিভ কি আছে, ফ্যাক্টেটিভ ভার্ব। এই ফ্যাক্টেটিভ ভার্ব কোনটা, একটু দেখো ফ্যাক্টেটিভ ভার্ব অর্থাৎ যে ভার্ব, যে ভার্ব, এখানে কিন্তু তোমার ভার্ব সম্পর্কে 48 মিনিট একটা পূর্ণাঙ্গ ক্লাস আছে পার্টস অফ স্পিচে। আমি তোমাদের অনুরোধ করব তোমরা অবশ্যই ক্লাসটা দেখো। সো যেই ভার্ব একটা অবজেক্ট থাকা সত্ত্বেও, একটা অবজেক্ট থাকা সত্ত্বেও, থাকা সত্ত্বেও, যে ভার্ব একটা অবজেক্ট থাকা সত্ত্বেও, সত্ত্বেও আরেকটা, ঠিক আছে, আরেকটা আরেকটা কমপ্লিমেন্টের প্রয়োজন মনে করে, কি মনে করে, কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। মূলত আরেকটা অবজেক্ট না, কিন্তু আরেকটা কমপ্লিমেন্টের প্রয়োজন হয়, তাকে আমরা মূলত ফ্যাক্টেটিভ, এফ এ সি টি আই টি আই ভি, প্রযোজক ক্রিয়া, ঠিক আছে, ফ্যাক্টেটিভ ভার্ব বলি। এখন এই ফ্যাক্টেটিভ ভার্বের মধ্যে কোনগুলো আছে, যেমন একটু ভার্বগুলোকে চিনে নাও। যেমন মেক, ইলেক্ট, ইলেক্ট সিলেক্ট, তারপরে মেক ইলেক্ট সিলেক্ট, তারপরে হচ্ছে হলো তোমার হচ্ছে হলো এস ই এল ই সি টি, সিলেক্ট, সিওএন কন, এস আই ডি ই আর, মেক ইলেক্ট সিলেক্ট, কনসিডার, এরপরে হচ্ছে নমিনেট, নমিনেট, হ্যাঁ, নমিনেট। সো ইটিসি আরো থাকতে পারে। এগুলোর পরে মাথায় রাখবা একটা, এগুলোর পরে তো একটা অবজেক্ট থাকবে, তার সাথে সাথে একটা কি থাকবে, একটা কমপ্লিমেন্ট থাকবে, অর্থাৎ পরিপূরক থাকবে, এবং সেটা অবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট নাই না কিন্তু। যেমন দেখো উই মেড, উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম কি, ক্যাপ্টেন। তাহলে এইটা দেখো, এই হি, এই আমরা হিকে ক্যাপ্টেন নির্বাচন করতে পারি, কিন্তু ক্যাপ্টেন তো বস্তু, নাম, এই নামটাকে তো আর হি নির্বাচন করা যায় না। এই জন্য মাথায় রাখবা, এই 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 ফাঁদে কেউ পা দিবে না। অর্থাৎ এই কমপ্লিমেন্ট দিয়ে আমরা জানি যে কমপ্লিমেন্ট এবং অ্যাডজান্ট দিয়ে কিন্তু এর কখনো কি হয় না,
ভয়েস চেঞ্জ হয় না। সো এই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা এই কমপ্লিমেন্টটাকে নিয়ে কখনো কি করতে পারবো না, ভয়েস চেঞ্জ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সো হি অর্থাৎ হিটাকে নিয়ে আসতে হবে, হি ওয়াজ, হি ওয়াজ মেড ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস, দ্যাটস ইট, ভেরি সিম্পল। ঠিক আছে, ভেরি সিম্পল। সো মাথায় রেখো যে এই জায়গাতে আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই জায়গাগুলোতে আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে কোনটার ভয়েস চেঞ্জ করব আর কোনটার কি করব না, ভয়েস চেঞ্জ করব না। তেমনি উই সিলেক্ট হিম চেয়ারম্যান, তাহলে হি ওয়াজ সিলেক্টেড চেয়ারম্যান বাই কি, আস, আমাদের দ্বারা নির্বাচিত হয়েছিল, আমাদের দ্বারা সে কি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, দ্যাটস ইট। এইটাই হচ্ছে হলো ফ্যাক্টেটিভ ভার্বের, অর্থাৎ এই ফ্যাক্টেটিভ ভার্বটাই হচ্ছে হলো যেই ভার্বের একটা অবজেক্ট থাকা সত্ত্বেও আরেকটা কমপ্লিমেন্টের প্রয়োজন মনে করে, তখন আমরা সেটাকে বলি ফ্যাক্টেটিভ ভার্ব। এতটুকু হোপফুলি ক্লিয়ার হয়েছে তোমরা? ঠিক আছে, সো এতটুকু যদি ক্লিয়ার হও, এর পরের যে অংশটুকু তো আছে এই পর্বে, সেটা হচ্ছে যে ইনফিনিটিভ। মূলত ইনফিনিটিভ কি একটু লক্ষ্য করো, ইনফিনিটিভটা, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস হচ্ছে ভি জিরো, টু প্লাস কি ভি জিরো। এই টু প্লাস ভি জিরোতে আমরা কি করি ইনফিনিটিভটা, যেমন আমরা বলতেছি দেয়ার ইজ নো টাইম, দেয়ার ইজ নো টাইম টু লস, এক। আরেকটা কি থাকতে পারে, আরেকটা দেখো, উই হ্যাভ টু অ্যাডমিট, উই হ্যাভ, উই হ্যাভ টু অ্যাডমিট, উই হ্যাভ টু অ্যাডমিট, অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, ভর্তি হতে হবে। দেখো, ইউ আর টু মেক দিস অ্যারেঞ্জমেন্ট, ইউ, এই জায়গায় লিখবো ইউ আর টু, ইউ আর টু মেক, ইউ আর টু মেক দিস অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ তোমাকে এটা কি করতে হয়, আয়োজন করতে হয়, তোমাকে এটা কি করতে হয়, আয়োজন করতে হয়। এখন দেখো, সব জায়গাতেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই যে আর টু মানে কি জানো, আর টু এবং হ্যাভ টু মানে একটু তোমাদেরকে বলে রাখি, বি প্লাস যখন টু বসে না, তখন এর বাংলা হচ্ছে যে করতে হয়, করতে হয়। আর হ্যাভ প্লাস যখন তোমরা টু ব্যবহার করবে, তখন এটা কিন্তু স্পোকেনের ক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো, যে আই অ্যাম টু ডু দ্য জব, অর্থাৎ আমার কাজটা করতে হয়। আর আই হ্যাভ টু ডু দ্য জব, তার মানে আমাকে কাজটা করতে হবে, একটা করতে হয় আর একটা করতে হবে। অর্থাৎ এইখানে তোমার মানে বাধ্যবাধকতা, অর্থাৎ এইখানে তোমার এক্সপেকটেশন, তোমাকে মানে কাজটা করতে হয়, এটা তোমার নিয়মিত বেসিসে। আর আরেকটা যখন তোমাকে করতে হবে, এখানে বাধ্যবাধকতা বুঝাইছে, অর্থাৎ অব্লিগেশন আছে, কি আছে, অব্লিগেশন। তাহলে এই দুইটা, এই তিনটা যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে, খুবই সিম্পল। দেখো, দেয়ার ইজ নো টাইম, যেহেতু টু আছে ইনফিনিটিভ টু, তাহলে টু বি, লসের পাস্ট ফর্ম কি, লস, লস, লস্ট। দেখো, উই হ্যাভ টু অ্যাডমিট, তাইলে বা হি হ্যাজ হবে, বা এখানে উই দি, উই হ্যাভ টু অ্যাডমিট, তাইলে উই হ্যাভ, উই হ্যাভ টু বি এডি, অ্যাড, এম আই টি টি ইডি, অ্যাডমিটেড। কেন এই জায়গায় ডাবল টি হইলো জানো, এর অন্যতম কারণ হচ্ছে উই হ্যাভ টু বি অ্যাডমিটেড, এই এডি, অ্যাড, এম আই টি, কোনো সময় যদি দেখো লাস্ট লেটারটা সি ভি সি, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট আছে, তাহলে লাস্ট লেটারটা হচ্ছে ডাবল হয়ে, অর্থাৎ এই যে লাস্ট লেটারটা কি হবে, ডাবল হয়ে আমাদের কি করতে হয়, ইডি যুক্ত করতে হয়, অথবা ইডির সাথে একটা আইএনজি যুক্ত করতে হয়। যদি ইডি করতে হয় তাহলে ইডি, আর যদি অর্থাৎ ভার্ব ফ্রি করতে হয় তাহলে ভার্ব ফ্রি, অথবা আমাদেরকে কি করতে হবে, আইএনজি করতে হবে। এরপরে দেখো, যেমন এইটাকে নো চেঞ্জ, ইউ আর টু বি মেড, ইউ আর টু মেড দিস অ্যারেঞ্জমেন্ট, ভেরি সিম্পল। অর্থাৎ এই জায়গাগুলোতে আমাদের একটু খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে আমাদের এগুলো কি করতে হবে, অ্যাক্টিভ থেকে
প্যাসিভ করতে হবে। মূলত এইটাই ছিল হলো ইনফিনিটিভ টু এর, অর্থাৎ যে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করি, এই ইনফিনিটিভ টু এর ব্যবহার। জাস্ট লাস্টে একটা বোনাস দিয়ে আমি ক্লাসটা শেষ করতে চাই। বোনাস টিপস বলতে যেটা বুঝি আমি তোমাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে যে অনেক সময় ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম থাকতে পারে। স্ট্রাকচারটা লেখে নাও, কি স্ট্রাকচার হবে? ইট ইজ হাই টাইম ফর, দেখো ইট প্যাসিভ করার সময় ইট ইজ হাই, ইট ইজ হাই টাইম, তারপরে কি বসাবো? ইট ইজ হাই টাইমের পরে আমরা ফর, ইট ইজ হাই টাইমের পরে ফর প্লাস সাবজেক্ট, ইট ইজ হাই টাইম ফর প্লাস সাবজেক্ট, এরপর আমরা বসাবো টু বি অথবা শুড বি, টু বি, টু বি অথবা শুড বি, শুড বি, এরপরে আমাদেরকে কি করতে হবে? V3 করতে হবে। যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু টেক মেডিসিন, অর্থাৎ কোনো কিছু নেওয়ার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? ইট ইজ হাই টাইম টু টেক, ঠিক আছে? এখন স্ট্রাকচার অনুযায়ী যদি আমাদেরকে পরিবর্তন করতে হয় তাহলে কি করতে হবে? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম ফর প্লাস সাবজেক্ট, এই যে এই জায়গাটায় আমার কি আছে? ইট ইজ হাই টাইম টু টেক মেডিসিন, টু টেক মেডিসিন, এখানে সাবজেক্ট না বলে এখানে তুমি বাকি অংশটাকে অবজেক্ট বলতে পারো। অর্থাৎ এই যে যেহেতু আমাদেরকে এখন এটাকে মানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হবে, ইট ইজ হাই টাইম টু, it is high time for medicine, medicine, it is high time for medicine to be taken, it is high time for medicine, অর্থাৎ আমরা এটার ভয়েস চেঞ্জ কি আসতেছে? ইট ইজ হাই টাইম ফর মেডিসিন টু বি টেকেন, এখনই উচ্চ সময় ছিল, অর্থাৎ ওষুধ গ্রহণ করা। এই টেক কিন্তু আমরা হলো অনেক সময় খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো মাথায় রেখো যে নেওয়া অর্থাৎ মেডিসিন যে আমরা নিতেছি, এটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? এই সেন্টেন্সে টেক ব্যবহার করে থাকি। সো এই ছিল তোমাদের আজকের ভয়েসের, অর্থাৎ যে পার্ট 2 আছে, এই পার্ট 2তে হলো আমার আলোচনা, ঠিক আছে? সো এই ছিল আমাদের পার্ট 2 এর আজকে আলোচনা। এই এতটুকু যদি তোমরা ভালো মতো এই রুলসগুলো যদি একটু ভালো মতো করে প্র্যাকটিস করতে পারো, এবং আমি যে ভিডিওতে যেই ইয়াগুলোর কথা বললাম, অর্থাৎ যেই রুলস মানে যেই লিঙ্ক মানে রেফারেন্সগুলো দিলাম, এই রেফারেন্সগুলো তোমরা প্লেলিস্ট আকারে দেখবে আমার চ্যানেলে, তৌফিক ইংলিশ এটা চ্যানেলে দেওয়া আছে। তো তোমাদের হলো যদি বেসিকটাকে আরো বেশি মানে মজবুত করতে হয়, তাহলে তোমাদের অবশ্যই এই ক্লাসগুলো দেখে নিতে হবে। সো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।